দূরে কোথায় একটা রাত জাগা পাখির ডাক, আরো দূরে একটা হায়না ডেকে উঠল, মানে ব্রেকিং দ্য সাইলেন্স অফ দ্য নাইট। তারপরে দূরে একটা রাত জাগা পাখি ডেকে উঠল, এরই মাঝখানে শুকনো পাতার মচ 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 আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে ট্রাম আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, ভোরবেলা ট্রাম শো করে ফিরছি, কি কোনো অনুষ্ঠান মানে জলসা শুনে ফিরছি। হ্যাঁ, ফার্স্ট ট্রাম, 4টে 4:30, ফাঁকা কলকাতা। মানে যে এসপ্ল্যানেডটা ঠিক ঠিক করছে মানুষ, সেইটা যখন ভোর 4টের সময় তুমি ওখান থেকে আসবে, চিনতেই পারবে না যে কোথায় কি। মানে এই যে পথ তো চলতে শুরু করেছে সব, এক্ষুনি কোনো জিনিস দেখে হতাশায় ভুগবে কেন? হতাশাকে 3 ফুট 4 ফুটের মধ্যে আয়েত ঢুকতে দেবে না। হতাশায় যাতে হতাশ হয় সেই ব্যবস্থা করো। আমার কাছে হতাশা হতাশ। থিয়েটারটা হচ্ছে এমন একটি মাধ্যম যেখান থেকে একজন অভিনেতা তৈরি হওয়ার, সে যদি প্রফেশনালি কিছু করতে যায়, থিয়েটারটা হচ্ছে 1 নম্বর মায়ের কোল। ওরা যে কথাটা উচ্চারণ করে না সেটা আমি শুনতে পেয়ে যাই। পুরস্কার দেয় বটে, দিয়ে বলে যে এটা ভালো হয়েছে বলে পুরস্কার দিলাম, কিন্তু এর চেয়ে ভালো করতে হবে, এর চেয়ে ভালো করতে হবে এটা বলে না, আমি শুনতে পাই। সেই জন্যে পুরস্কারটা পেয়ে আমি মানে আমি কি হারিয়ে যাই না, বা পায়ের তলার মাটিটাকে ভালো ফিল করি। ওটা নেই, মানে আমার মনে হয় অনেকে তো করেন, আমি তাদের শ্রদ্ধা সহকারেই বলছি। চোখের সামনে দেখা খুব কষ্ট হয়, মানে নেহাত মাধ্যাকর্ষণের টানে মাটিতে পাটা পড়ে, তাই নলে উড়ে উড়ে যেতে ইচ্ছে করে প্রশংসা পাওয়ার পরে, পুরস্কার পাওয়ার পরে। তাদের দেখেছি কথাবার্তা পাল্টে যায়, আমি কষ্ট হয়। আমি অশ্রদ্ধা নিয়ে কাউকে বলছি না, থামা নেই, থামা একদম সেইখানে 4 পায়ে দিয়ে গিয়ে, 4 পায়ে দিয়ে গিয়ে থামবো, তার আগে থামা নেই। আগেই জিজ্ঞেস করবো কেমন আছেন পরাণবাবু? এই দেখো, আমি কানে একটু কম শুনি, মটা আমি শুনতে পেলাম না, মনে হলো কেন আছেন বলছে বুঝি। কেন আছেন, মটা কানে ঢুকলোই না। মা বলেছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, আছি মোটামুটি ভালো মন্দ মিশিয়ে। আচ্ছা আচ্ছা। সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়ো, এবং আপনি সেখানে সেই ভূমিকা আপনি ভয়েস দিয়েছিলেন, ভয়েস ওভার দিয়েছিলেন। তো আমার জানার আগ্রহ যে অরিজিনাল তারিণী খুড়োর ঝুলিতে কি এমন ভৌতিক গল্প আছে, বা অত্যাধিক ভৌতিক গল্প আছে যেটা আমরা আজকে শুনতে চলেছি? অরিজিনাল তারিণীগুলো বলতে আমি তো বুঝতে পারছি না, মানে সাহিত্যে যে তারিণী খুঁড়ো আছে, হ্যাঁ, সেই তো তারিণী খুঁড়ো। আমি তো তার হয়ে ভয়েসটা দিয়েছিলাম, তা আমি তো তারিণী খুঁড়ো নয়, সবই মিথ্যাচার। আচ্ছা। তবে তুমি যদি পরাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করো যে তারিণী খুঁড়োর মতো আপনার ঝুলিতে ওই রকম গালগপ্প কিছু আছে কিনা, আচ্ছা, তাহলে এটা জাস্টিফাইড হবে, প্রশ্নটা কনভিন্সিং হবে। তখন তো আমি যে উত্তরটা দেবো সেটা যদি তোমরা শোনবার জন্য প্রস্তুত থাকো, তাহলে আমি শুরু করতে পারি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। দেখো ভাইরা, বন্ধুরা, যতই ভূত ভূত করো, যে নেই তাকে নিয়ে মাতামাতি করবে না মানুষ, এটা কোনো নিয়ম নেই। যা নেই তা নিয়ে মাতামাতি করছে মানুষ যবে থেকে পৃথিবীর বুকে এসেছে। তারপরে সভ্যতা এসেছে, তারপরে আরও অনেক কিছু এসেছে। তো এই যে যুগের ধারাবাহিকতা, এক এক সময় এক এক রকম জিনিস এসেছে, কিন্তু তার মধ্যে অনেক কিছুই নেই, কিন্তু তবু আমরা সেগুলো মেনে চলছি। যাই হোক, যারা অস্তিত্বহীন কোনো বস্তুকে মেনে চলেন তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল, ভালোবাসা রইল। আমার কোনো তার মধ্যে কোনো আমার অভিযোগ নেই, কিচ্ছু নেই। তারা সবাই আমার শ্রদ্ধার পাত্র। কিন্তু যাদের দেখতে পাই না তাদের আমি বিশ্বাস করি না। আচ্ছা, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। অনেকে আছেন যারা দেখতে পান না কিন্তু বিশ্বাস করেন, করতে পারেন। এই যে ভূতের কথা বলছো, এই ভূতটা আমি অনেক জিজ্ঞেস করেছি অনেককে যে ভাই তুমি ভূত দেখেছো? সে ওই জায়গায় আমার প্রশ্নের গুরুত্বই হোক বা আমার বয়সটাকে ভেবে হোক, যেখানে মিথ্যা কথা বলা ঠিক না, হ্যাঁ সেই ভেবে হয়তো বলেছে না আমি দেখিনি। আচ্ছা, তাহলে কে, দাদু বলেছে? না। কাকিমা বলেছে? না। কে বলেছে?
ওই যাদব কাকু বলেছে, যাদব কাকুকে একজন। তো যাদব কাকুর খোঁজ নিয়ে যখন জানা গেল যে কি যাদব কাকু আপনি দেখেছেন, বলেন না, আমাকে অম্বিকাশ খুঁড়ো বলেছিল। বলে আচ্ছা। তো এরকম দেখা যাচ্ছে যে করতে 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 কোথায় চলে যাবে, আর যদি ভূত থেকে থাকে সে আড়ালে বসে হাসবে, এবং এই নিয়ে হাসবে, ছেলে বেটা আমি তো নেই, আমাকে তো কোনোদিন দেখিসনি, অথচ আমাকে নিতে তো এত হম্বিতম্বি। তাই যে জিনিস নেই সেই জিনিস নিয়ে আমি মজা করতে পারি। আচ্ছা যেমন ধরো, আমার গল্প জানা আছে, আচ্ছা। তার আগে বলে রাখি, হুম। এই যে ভূতটা আমি দেখব বলে একটা মানসিকতা তৈরি হয়, প্রিয়কুপাটে আমি ভূত দেখব, তাহলে কি এখানে ভূত আছে? তার মানে ভয় পাওয়ার জন্য আমি রেডি, কখন ভয় পাবো, কখন ভয় পাবো, ও বাহ, ভয় পাবো মানে এরকম করে করতে হলে জনার্দন দেয়। তো এগুলো তুমি দেখবে গ্রামের দিকে বেশি পাওয়া যায়। জ্যোৎস্না রাত, কলা গাছের পাতা শুকিয়ে ঝুলে পড়েছে নিচের দিকে, তো বাইফরকাটেড হয়ে গেছে, মানে ছেড়ে ঘুরে গেছে। জ্যোৎস্না রাত আলতো করে হাওয়া দিচ্ছে, এইবার রাস্তা দিয়ে যেতে যেতে জ্যোৎস্না রাতে ভরা গ্রাম, কোনোদিন গেছো কি? নিশ্চয়ই গেছো। হ্যাঁ। দূর থেকে কলায় হাওয়া লেগে সেই বাসনা, বলে বাসনা, সেই শুকনো কলা পাতাটা এরম 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 করছে। আমি গড়ে নিলাম কি যে একটা বিধবা মহিলা ঘোমটা দিয়ে আমাকে ডাকছে এরম করে করে। এইটা করতে পারলে বেশ আমার ভালো হবে, মানে আমার চিত্রকল্পটা ভালো হবে, এবং আমি ভূত দেখে যে ভয় পেতে চাইছি সেটাও বেশ জোরালো হবে। এমন তো আমি বেরোতে পারছি না। তো ওইগুলো দেখে অনেক সময় অজ্ঞান হয়ে যায় অনেক মানুষ, ভূত দেখছি বলে। আর একটা ভূতের কনসেপশন কী আছে আমাদের, শরীরী ভূত আছে, অশরীরী ভূত আছে। আমাদের কাছে ভূত মানে হচ্ছে কঙ্কাল। কঙ্কাল এক কথায় হচ্ছে ভূত। আরে রক্ত নেই, মাংস নেই, শুধু হাড়ে ঘেরা একটা ফ্রেম, সে নাকি ভূত? তাহলে তো আমরা যে কোনো একটা জিনিসকে ভূত বলে দিতে পারি। তো যাই হোক, এটা আমি ভূত নেই হিসেবে তর্কে যাচ্ছি না। আচ্ছা। এটা আমার ধারণা যে উনি নেই। থাকলে অনেক জায়গায় দেখা যেত। আবার ধরো একটা বাড়িতে রাত্রিরে রোজ পিয়ানোটা বেজে ওঠে, সবাই ঘুমিয়ে পড়লে পিয়ানোটা বেজে ওঠে। আবার লাইট ফাইট জেলে যখন কী বাজছে কী বাজছে কী বাজছে, বসে আছে, সাউন্ড নেই। আবার জল টল খেয়ে সবাই একটু বেরিয়ে টিয়ে করে গালিগালাজ করতে করতে কী হচ্ছে বলে দিন, বাড়িটাকে সত্যি এবার একটু ঝাড়ফুঁক করতে হবে, বাড়িটাকে ওজা নিয়ে আসতে হবে বা ই করতে হবে, বাড়িটাকে ধোয়া মোছা করতে হবে, নোংরা হয়ে গেছে। এইবার শুয়ে পড়েছে সব, হঠাৎ ঘণ্টাখানেক বাদে আবার পিয়ানোটা বেজে উঠেছে। তো কিছুতেই ওরা মানে সব আড়ষ্ট হয়ে শুয়ে আছে, ভাবছে কী ঢুকলো রে বাবা বাড়িতে। তো কারো কারোর মাথা ভনভন করছে, কেউ হয়তো একটু ভয়ে একটু কাতরে আছে, তার অন্যান্য কাজকর্ম হ্যাম্পার্ড হচ্ছে। তো একদিন বাড়িতে একজন অসুস্থ হয়েছে, ডাক্তারবাবু এসেছে। ডাক্তারবাবুকে বলে যে ডাক্তারবাবু এরকম কী এরকম বাড়িতে এটা কী করা যায় বলুন তো, মানে আমাদের তো মানে শরীর খারাপ হয়ে যাওয়ার জোগাড় হলো। বলে কেন, কী হয়েছে? এই যে রাত্রিরে না রোজ 1টা 2টোর সময় থেকে পিয়ানোটা বাজতে শুরু করে, তারপর আমরা যে আলো টালো জেলে সব দৌড়ে চলে আসি, তখন বাজনা থেমে যায়। তো ডাক্তারবাবু বলছে, ও তাহলে আপনারা যখন ঘুমিয়ে পড়েন তখন ভূত আসে, ভূত এসে পিয়ানোটা বাজায়। খুব মজার ডাক্তার আর কি। যে আপনাদের কর্তা দাদু, মানে আপনার পিতামহ, তিনি গত হয়েছেন তো? বলে আগে হ্যাঁ। কত সালে গত হয়েছেন? বলে অমুক সালে। তিনি কি পিয়ানো বাজাতেন? বলে হ্যাঁ। সবাই আস্তে আস্তে ভূতের নোংরের দিকে এগোচ্ছে। আচ্ছা, কখন বাজে? বলে এই 1টা 1:30টার সময়। আচ্ছা, তো উনি গত হয়েছিলেন কোন সময়? সব যারা পরিচয় তার জিজ্ঞেস করছে। হ্যাঁ, উনি বোধহয় ওই রকম রাত্রিরেই, কারণ এইটা হবেই, এটা কারণ আমি ভূত চাই, আমি ভূতের ভয় চাই। ভূত ছাড়া কিছু হয়ে গেলে আমি নিরাশ হয়ে যাব। কারণ আমি তখন আলোচনা করছি, ভূতের ভয় পাওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু সত্যি যদি এখানে একটা ভূত হয় আমি অজ্ঞান হয়ে যাব। একটা ভূত যদি এসে দেখা দেয় কম আলোতে, তাহলে আমি অজ্ঞান হয়ে যাব। আর যারা দুর্বল আর কি, তারা তো ওইটাকে ভয়টা বেশি পাওয়ার জন্য আঁকুবাঁকু করে। যেমন বাঘের খাঁচার এপাশ থেকে
বাঘ দেখার একটা বীরত্ব আছে না, খাঁচাটা তুলে দিলে হয়ে গেল তো। হ্যাঁ, এ পাশ থেকে একটা বাঘ দেখে গেলাম বলে এটা হয় না, সেই রকম আর কি, ভূত দেখে গেলাম। এইবার ডাক্তারবাবু করলো কি, চলুন তো দেখি পিয়ানোটার কাছে, খুলুন। বলে না আমি খুলব না। পিয়ানোটা খুলবে না, না আমি সে ভেবেই নিয়েছে এই পিয়ানোতে যদি আমি হাত দিই তাহলে রাত্রিরে সে যখন পিয়ানো বাজাতে আসবে তখন আমার আঙুলের ছাপটা দেখবে, দেখে তখন আস্তে আস্তে আমার ঘুমন্ত বিছানার কাছে যাবে, গিয়ে আমার গলা টিপে দেবে। এই হচ্ছে তার ন্যারেটিভ। তো ডাক্তারবাবু সেখানে গেল, পিয়ানোটাকে খুললো, ওপরে ঢাকনাটাকে খুললো, দেখে যে একদম কোণে যে কাগজের টুকরো টুকরো দিয়ে এরকম দলা পাকানো আছে, তার মধ্যে এতটুকু ইঁদুরের বাচ্চা, বুঝতে পারছো? চোখ ফোটেনি, লাল টুকটুক করছে। রাত্রিরে সব ঘুমিয়ে পড়লে ওর মা ওই রিটের ওপর দিয়ে আসে, তখন ওটা বেজে ওঠে, আবার যখন চলে যায় আবার বেজে ওঠে। এই যখন আসা যাওয়া করে তখন ওটা বাজতে থাকে, আর মানুষের শব্দ এবং আলো টালো দেখে সে একটা জায়গায় আত্মগোপন করে, থেমে যায়। এবার তখন বলছে এই যে আপনাদের ভূতের ছেলেমেয়েরা সে রাত্রিরে আসে, আপনাদের বোকা বানিয়ে দিয়ে চলে যায়। তখন তখন ডাক্তার তার নিজস্ব বক্তব্য বললো আর কি। এইবার ওইটাকে কী করে পরিষ্কার করা যায় সেটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে হচ্ছে এইটা। তো এইরকমই ভূতেরা এইরকম রং নিয়েই আসে। আর আসে কি, আমি চোখ বন্ধ করলে একটা কঙ্কাল দেখছি, তাহলে একটা অসাড় বস্তু, কঙ্কালে কি প্রাণ আছে? না। আচ্ছা, আমি যদি মনে করি যে হ্যাঁ মানুষ মরার পরে তার আত্মা ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে চিন্তা করো পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে কত আত্মা বাতাসে আছে। দ্বিতীয় কথা বলে পরে পরে নাকি জন্ম হয়, তাহলে সেই আত্মা যদি জন্মায় তাহলে আজকে পৃথিবীর কি অবস্থা বুঝতে পারছো? তোমাকে তো এরম এরম করে হাঁটতে হবে, এরম করে থাকতে হবে, এরমভাবে বসে থাকতে হবে। হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা না পাচ্ছে নড়তে, না পাচ্ছে চড়তে, খেতে গিয়ে হাত আটকে যাচ্ছে, কিনতে গিয়ে মানে এইরকমভাবে দাঁড়িয়ে থাকতে হবে সারা পৃথিবীর মানুষগুলোকে, যদি মরার পরে আবার জন্মায়। তো এগুলো নিয়ে তো আমরা আছি, পথ চলছি। কিন্তু কিছু কিছু আমার মতো দুষ্টু বুদ্ধির মানুষ আছে যারা এগুলোকে নিয়ে রিডিকুল করে, কিন্তু যারা এগুলোকে বিশ্বাস করেন তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তাদের প্রতি নমস্কার আছে আমার। যার যার ভাবনা নিয়ে তারা থাকবে, তাই এখানে তোমার একরকম ভাবনা, আমার একরকম ভাবনা, আমারও একরকম ভাবনা থাকতেই পারে, সেখানে কিছু বলার নেই। তো আমার ন্যারেটিভ হচ্ছে এইটা, ভূত বলে কিছু নেই। যদি খুব ভূত দেখবার ইচ্ছে হয় বা পেতনি দেখবার ইচ্ছে হয় তো দয়া করে একটা লম্বা আলমারির সামনে, একটা আয়নার সামনে দাঁড়াবেন, পূর্ণ ভূত দেখতে পাবেন। সেটা দেখে আপনি যা ভাববেন ভাববেন। দারুণ দারুণ, মানে আয়নার সামনে তো আমি নিজেকেই দেখতে পাবো। তার মানে আমি আর তো কিছু বলবো না, আমি আয়নার সামনে দাঁড়িয়ে ভূত দেখতে পাই, এবং আমি তখন বললে হ্যাঁ ভূত দেখেছি। আপনি ভূত দেখেছেন? এমনভাবে ভূত, হ্যাঁ হ্যাঁ দেখেছি। আমি দিনে 3-4 বার করে দেখি ভূত। তখন 3-4 বার করে ভূত কেন দেখেন? তখনও সে বেরোতে পারছে না ওখান থেকে, সে এমন ভূতে আবিষ্ট হয়ে আছে। দারুণ দারুণ, একটু হেসে নি। সত্যি আমরা নিজেরাই যে ভূত সেটা মানে বলার মাইনে রাখে না। হ্যাঁ, আমরা তো বর্তমান, ভূত তো অতীত, তাই না? আমরা একদিন ভূত হব, সামনে আমাদের ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎটা কমপ্লিট করে তারপরে ভূত হব। আবার এই বর্তমান চলতে চলতে অনেকে ভূত হয়ে যাচ্ছে। তখন বলবে যে গত হয়েছে সেটা ভূত, অতীত, ভূতপূর্ব। সুতরাং এইভাবে হয়তো নামকরণ হয়েছে, হতে পারে। আপনার জীবনযাত্রায়, আপনার কেরিয়ারে আপনার সহকর্মীদের কি এরকম কোনো অভিজ্ঞতা আছে, মানে সেটা ভৌতিক কোনো অভিজ্ঞতা বা শুটিং করতে গিয়ে কোনো আপনার এরকম কোনো একটা আনইজি যে ফিলটা আমরা যেটা বলে থাকি আর কি? হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে তোমরা যেটা বলে থাকো সেটা কিছু কিছু মানুষের কাছ থেকে শুনে বলে থাকো। আর আমার কাছ থেকে শুনে তুমি হয়তো বলবে না এটা, তাই না? তাহলে
যাদের কাছ থেকে শুনেছো তাদের বলতেই খুব ভালো লাগে, কারণ তাদের তো যদি কম্পনটা 4 হয়, তুমি জানতে চাইলে সেটা 6-এ চলে যাবে, 7-এ চলে যাবে, 8-এ চলে যাবে, বুঝতে পেরেছো? আর আমি তো একদম 0 পয়েন্টে আছি। আমাকে বললে ওখানে আর ওই 0-এর উপরে একটা কম্পন হবে, সেটা হচ্ছে হাস্য কম্পন হবে, একটা ভয়ের কম্পন হবে না। আর যারা ভূত বিশ্বাস করে তাদের জিজ্ঞেস করলে দেখবে তাদের এমনি তো 5-এ কাঁপে, ভূত 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 করে কাঁপে। যেই তুমি জিজ্ঞেস করবে সেটা 10-এ চলে যাবে, গিয়ে তখন ওইখানে একটা কম্পন শুরু হবে, ভূত কম্পন যেটাকে বলা হয়, সেইটা হবে। ভূত আসছে। আর তারপরে ভূত নাকি নাকে কথা বলে। কে শুনেছে নাকে কথা? এসব আমাদের গল্পে আছে, উপন্যাসে আছে। কিছু মানে ভূতের গল্প যারা লেখেন তারা মজা করে লেখেন বাচ্চাদের জন্যে, আর বুড়োরা কেঁপে মরে। বাচ্চারা ঘুমের ঘরে ভূত দেখে, তাদের হয় অনেক সময়। যেন এই টিভিতে দেখা যায়, ভিজুয়ালাইজ করে যখন আমার নাতনি, ওইখানে কিছু দেখলো ভূতের ছবিটা দেখলো, ভয় করছে, ওইখানে বসে ভয় করছে, মাকে জড়িয়ে ধরছে, তারপর ঘুমের ঘরে আবার ওইগুলো দেখে। তা হয়, এতে স্বাভাবিক নিয়মে হয় সেটা। দেখি না, আমার কোনোদিন হয়েছে বলে মনে হয়। আপনি ভূতের ভবিষ্যতে শাশ্বততার সাথে আপনি অভিনয় করেছেন, সেই অভিজ্ঞতাটা যদি আপনি শেয়ার করেন, মানে শাশ্বততা তো মানে সত্যি মানে আমাদের তো একটা ফেভারিট, একটা আইকন, আপনিও আমাদের আইকন। তো একটা মানে অভিজ্ঞতাটা যদি আপনি একটু শেয়ার করেন। অভিজ্ঞতা শেয়ার ভেরি গুড অ্যাক্টর, ওর সঙ্গে অভিনয় করতে। আমি শুধু ওইখানে কেন, তোমরা যেখানে ভূতের ভয় দেখেছো, নিশ্চয়ই দেখেছো, যেখানে ভূতের ভয়তে শেষ যে ছবিটা, 3টে না 4টে ছবি, আর 3টে ছবি আছে, তার মধ্যে লাস্ট যেখানে ভূতের ভয়, ওই তারিণীখুড়ের গল্প। সেটা আমি বলতে বলতে শেষ গল্পটা আমাকে ভূত সাজতে হয়েছে, ভূত হতে হয়েছে। ভূত সাজতে হয়নি, ভূত হতে হয়েছে। মানে বর্ণনার মধ্যে দিয়ে আমি হচ্ছি একটা মৃত্যুর পরে একজন, সে আমি আর ওই অপু, দুজনে, ওর ডাক নাম হচ্ছে অপু। তা আমরা দুজনেই তো করেছি ওটা। আমাদের বোঝাপড়াটা দারুণ, ভীষণ ইন্টেলিজেন্ট। ওর বাবা ততোধিক ইন্টেলিজেন্ট ছিল, শুভদা। তো ওর সঙ্গে কাজ করে আনন্দ আছে, অনেক আনন্দ। তারপরে যে আমি প্রলয় করি, প্রলয় আসছে করেছি, আবার প্রলয় করলাম। শুধু ও খুব, কি বলবো, জাঁদলে অভিনেতা বলে না, ওর সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ আছে। আর ভীষণ ফেভারিট, আমার খুব মানে আদরের ছেলে। আচ্ছা, সত্যি আমাদেরও প্রচন্ড প্রিয় একজন অভিনেতা। নিশ্চয়ই, সকলেরই। আর ভূতের ভবিষ্যতে উনি যেই অ্যাকসেন্টে কথা বলেছেন, হাত কাটছে, দারুণ। মানে আরে আপনি দেখবেন দাদু, কিছু কিছু সিনেমা আছে আপনি যতবার ইচ্ছে দেখবেন আপনি বোর হবেন না। তাই তো না, আপনি সেকেন্ড বার দেখছেন, থার্ড টাইম দেখছেন, ফোর্থ টাইম দেখছেন, আপনি 100 বারও দেখেন, আপনার মনে হবে না এই সিনেমাটা আরেকবার দেখা যেতে পারে। যেমন আপনার ভূতের ভবিষ্যৎ, তারপর রয়্যাল বেঙ্গল রহস্য, যদিও আপনার ওখানে ক্যারেক্টারটা অনেক শর্ট ছিল, বাট দারুণ অভিনয়, দারুণ। মানে এখনো সেটা বুকে গেঁথে আছে। আরেকটা যেটা আমি বলবো, যেটা মানে আমাদের বেড়ে ওঠা যেই শো দেখে, সেটা হচ্ছে মিরাক্কেল। 9:30 বাজতো, মা খাওয়া নিয়ে ছুটছে পেছনে, টিভি অন করলাম, জি বাংলা, ব্যাস মীর বলছে, অপূর্ব। মানে আর আপনি তো ওখানে ছিলেনই, আপনার সাথে মীরের বন্ডিংটা কেন, মীরদার বন্ডিংটা কেন? ওরে বাবা, সাংঘাতিক। ওর সঙ্গে বন্ডিং প্রত্যেকেরই ভালো। আরও তো ওকে আমি শোনা ছেলে বলি। আচ্ছা, ডায়নামিক। আচ্ছা, ও মানে যেমন হিন্দি বলতে পারে, উর্দু বলতে পারে, বাংলা বলতে পারে, ইংরেজি বলতে পারে, ও গান লিখতে পারে, সুর করতে পারে, গাইতে পারে। আর মজা মানে ভাবা যায় না। আর সেটাই দারুণ। যেহেতু নোটবুক কলকাতা, আর নোটবুক কলকাতা আমরা যেহেতু পুরনো কলকাতা রাজবাড়ি, বনেদি বাড়ি নিয়ে কাজ করি, তো আমাদের ভূতের ভবিষ্যৎ দেখার পর এটা আমাদের একটা আমাদের সবার প্রশ্ন জাগলো যে বর্তমানকালে যেভাবে আপনার বনেদি বাড়ি, রাজবাড়ি ভেঙে শপিং মল হচ্ছে, কোথাও অ্যাপার্টমেন্ট হচ্ছে, কমপ্লেক্স হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কি মানে মনে হতে পারে যে ভূতের থাকার জায়গা নেই? কারণ ভূতে তো পুরোনো দিনের বাড়িতেই
অ্যাজ পার মুভি তো আশ্রয় নিয়েছে, হুম। তো সেখানে কি আপনার সেটা কি বক্তব্য? না, ভূতের জন্য আমার খুব একটা দরদ নেই, বা তারা আশ্রয়চ্যুত হলে আমার দারুণকে নেমে মরবো তা এমন কোনো ইয়ে নেই। আচ্ছা। তবে ব্যাপার হচ্ছে যে যে সমস্ত ঐতিহ্যপূর্ণ বাড়ি, হুম। যেগুলো হেরিটেজ, হুম। সেগুলো যেহেতু তাদের ঐতিহ্য আছে, মানে ইতিহাস থাকলেই তো ঐতিহ্য, তো সেই সবগুলো রক্ষা করার দায়িত্ব যাদের, হুম। সেখান থেকে মানে চেষ্টা করা উচিত সেগুলো রক্ষা করার, যেভাবেই হোক। এখন মানুষ বাস করে, তাদের বাসস্থান কমে এসেছে মানুষের, শহরের মানুষের বিশেষ করে। গ্রামে তো তারা যে করে হোক তারা কোন রকমে চালিয়ে দিচ্ছে। কিন্তু এইসব বড় বড় বাড়িগুলো ভেঙে ফেললে হবে কি, একটা উদ্দেশ্য থাকে, সেখানে একটা বড় মহল হবে, তার আধুনিক ভাবনা চিন্তা সেখানে ডেভেলপ করবে। কিন্তু কিছু মানে ঐতিহ্যপূর্ণ বাড়ি আছে যেগুলো ভাঙলে যারা দেখেছে তাদের কষ্টটা বেশি হবে। হ্যাঁ। ভাঙার পরে আর কেউ দেখতে আসছে না সেই বাড়িটা, তারা পাতা উলিয়ে দেখবে বা কারোর মুখে শুনবে, তখন তারা ও আচ্ছা এই ছিল এইটুকু। কিন্তু যারা দেখেছে, যারা ওখানে ওই বাড়িটাকে ইউজ করেছে, আমাদের ধরো কাজ করেছি যত, ওই যখন বাড়িটা ধুলিস্বাদ হয়ে যাবে তখন কষ্ট হবে, একটু তো কষ্ট হবেই। পরিচয় ছিল, কতবার করেছি, এরকম বাড়িতে নর্থ ক্যালকাটা প্রচুর আছে, আচ্ছা। যেগুলো হয়তো টিকিয়ে রাখা সম্ভব হবে না, রক্ষা করা সম্ভব হবে না, এরকম বাড়ি আছে অনেক। আচ্ছা আচ্ছা। এখনো চলছে। হ্যাঁ, অনেকবারই আমরা আপনার দেখে থাকি হয়তো প্রমোটার এসে সেগুলো নিয়ে আসে। চেষ্টা সেটা, হ্যাঁ। আর সব থেকে খুব খারাপ লাগে যেটা যে পুজোর সময় যে দুর্গাপুজোটা সে সময় হতো, প্রমোটিং বা আপনার যদি মল ফল হয় তখন তো আর সেই আমেজটা থাকবে না। না, সে তো থাকবে না, সে তো সবাই জানি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা ঐতিহ্যপূর্ণ বাড়িতে তাদের পুরনো দিনের উৎসব চলতো, সেটা হতে 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 বন্ধ হয়ে গেল, তারপর সেখানে একটা মল তৈরি হলো, মাসে সেখানে কি আর ওই রকম হবে দুর্গাপুজো? সেটা তো হয় না, সে তো হবেই, এটা নিয়মের মধ্যে পড়ে এগুলো। আচ্ছা আচ্ছা দাদু, যেহেতু কলকাতার বিষয়ে আমরা কথা বলছি, আপনার সময়কার কলকাতা আর বর্তমান সময় আর আমাদের জেনারেশন কলকাতা মধ্যে পার্থক্যটা কি আছে, বা আপনার সময় কলকাতা যদি আপনি একটু ছোট্টভাবে দেখো, এইভাবে বললে না, মানে এটা যে তোমরা জানো না তা না, সবাই জানে। যারা পথ হাঁটছে, ধরো 2000 সাল থেকে পথ হাঁটতে শুরু করেছে, কি 72 সাল থেকে, 78 সাল থেকে, 80 সাল থেকে পথ হাঁটতে শুরু করেছে, তাদের তো বয়স কম হলো না, তারা তো দেখছে। ধরো 2002-এ যারা জন্মগ্রহণ করেছে, 2000-এ যারা জন্ম, তারা তো 25 বছর হয়ে গেল, তারা দেখছে চেঞ্জ, এবং তারা তো শুনতেও পাচ্ছে যে এককালে কী ছিল। আমি যে আমার এই রাস্তাটা, যে রাস্তা দিয়ে তোমরা এসেছো কিনা, ওখানে ল্যাম্প পোস্ট ছিল, কর্পোরেশনের ল্যাম্প পোস্ট এরকম, তাতে মেটাল লাগানো থাকতো, সন্ধ্যেবেলায় এসে আগুন জ্বালিয়ে দিয়ে চলে যেত, গ্যাসের জ্বলতো। তারপরে এটা তো তোমরা দেখেছো, ট্রাম, কলকাতায় ট্রাম হচ্ছে একটা ঐতিহ্য। তা ন্যাচারালি কালের নিয়মে সেগুলো তো অবসলেট হবেই। মানুষ গতি চায়, গতি। ট্রাম কোনো কাজে আসে না তো এখন, সত্যিই তো। রাস্তা জুড়ে লাইন, সেখানে কত গাড়ি ঘোড়া আটকে যাচ্ছে, একটা ট্রাম যদি থেমে যায় তার পেছনে কত গাড়ি দাঁড়িয়ে পড়ছে। আমি একটা কষ্ট যেটা হয় সেটা যে ট্রামে যে কর্মচারীবৃন্দ যারা ছিল, কাজ করতো যারা, তাদের কোনো রকম প্রভিশন না করে, ওটা আলাদা ভাবনা, সেইটা একটু কষ্ট হয়। কিন্তু কলকাতায় ট্রাম আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, ভোরবেলা ট্রাম শো করে ফিরছি, কি কোনো অনুষ্ঠান মানে জলসা শুনে ফিরছি, হ্যাঁ, ফার্স্ট ট্রাম, 4টে 4:30, ফাঁকা কলকাতা। মানে যে এসপ্ল্যানেডটা ঠিক ঠিক করছে মানুষ, সেইটা যখন ভোর 4টের সময় তুমি ওখান থেকে আসবে, চিনতেই পারবে না যে কোথায় কী। তারপরে ধরো মহাজাতি সদনে মিউজিক কনফারেন্স হচ্ছে, সেইখানে ভোরবেলায় উঠলাম, উঠে হাঁটতে হাঁটতে আসছি আমরা কয়েকজন মিলে, হাঁটতে হাঁটতে এসপ্ল্যানেডে এলাম, সেখান থেকে সোজা চলে এলাম, ডান দিকে সবে উনুনের দূর থেকে দেখছি উনুনে আঁচটা দিয়েছে, ধোঁয়া উঠছে, সেখানে গিয়ে দাঁড়ালাম, গনগনে আঁচ হলো, সেখানে নিমকি ভাজা হলো, জিলিপি ভাজা হলো, তারপরে ছোট্টের মধ্যে চা হলো, এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। এখন এসব ভাবা যায় না, এখন এসব ভাবা যায় না, সেসব এখন নেইও। মানে রাস্তায় ওই রকম
আছে কিছু কিছু আছে যাদের দোকানের সামনেই হয়তো ওইরকম একটা অ্যারেঞ্জমেন্ট আছে, বড় উনুন, লুচি ভাজা হচ্ছে, কচুরি ভাজা হচ্ছে। এত পরিবর্তনটা আমাকে খুব একটা ভাবায় না, কারণ মহাকালের নিয়মে পরিবর্তন হবেই। আমি তো জন্মেই এত এইরকম ছিলাম না, পরিবর্তন হতে 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 এখানে এসেছি। তাহলে জীব জগতে, বস্তু জগতে পরিবর্তনটা হচ্ছে মাস্ট। সুতরাং আনন্দ পাই, কষ্ট হয়, এনজয় করি, এইটুকুই। যে বিষাদগ্রস্ত হয়ে বাবা কী হবে গো, কপাল চাপড় দেয় না, এরকম আমার হয় না। আর ভূত দেখলাম না বলিস জীবনে একটা কী অপূরণ রয়ে গেল, ভূতটা দেখতে পেলাম না, এটা আমার এসব হয় না। আপনি প্রচণ্ড পজিটিভ, মানে একটা একটা পজিটিভ ভাইব, সেটা আমি যেহেতু ইন্টারভিউটা করছি, ইনিশিয়েট করছি, আর ক্যামেরার ওই পারে যারা আছে তারা সবাই জিনিসটা, অডিয়েন্স একটা পজিটিভ, সবসময় একটা পজিটিভ ভাইব কিন্তু আপনার থেকে আমরা ছোটবেলাও পেয়ে এসেছি যখন মিরাক্কেল বা বিভিন্ন সিনেমা দেখতাম, আর এখন বড় বয়সে ইন্টারভিউ করছি, এখনো সেই পজিটিভটা কিন্তু আমরা আপনার থেকে পেয়ে আসছি। আচ্ছা, আমাদের বিদেশে, এবার আমি সিনেমাতে ফিরে আসছি আবার, বিদেশে তো আপনার এখন বলুন বা আগেকার সময় বলুন, বেশ হাড় কাঁপানো ভূতের সিনেমা হতো, এখনো হচ্ছে। এগুলো দেখলেই আমরা ভয় পেয়ে যাই, ভয় পাই, তাও আবার দেখি। কিন্তু কোথাও গিয়ে আমরা জিনিসটা মনে করি যে কলকাতায়, টলিউডে সেই হাড় কাঁপানো ভূতের সিনেমাটা হচ্ছে না কেন দাদু? কি জানো, এখন ধরো একটা বিরাট বড় বিখ্যাত মিষ্টির দোকান, আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত মিষ্টির দোকান, আমি নাম করবো না, তার পাবলিসিটি হয়ে যাবে। তো তাকে জন্মাবার পর থেকে দেখছি, তার মিষ্টি খেয়ে বড় হচ্ছে। এখন তার মানে 6th জেনারেশন বা 5th জেনারেশন, সে আমার বন্ধু। এইবার আমার পাড়াতে তো মিষ্টির দোকান আছে, যার যার জায়গায় তার ক্ষমতা অনুযায়ী সে সুখী, এবং সেইটি হচ্ছে সঠিক। কম্পারেটিভ স্টাডি করে, তুলনামূলক বিচার করে তুমি কষ্টটা পেও না। আমার বাংলা যা সিনেমা হয়েছে, মানুষ এনজয় করেছে, করতে 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 এসেছে। ধরো গত শতাব্দীতে, মানে বিংশ শতাব্দীর কথা বলছি, সেখানে যে সমস্ত ছবি হয়েছে, মানুষ দেখেছে, এনজয় করেছে, পুরস্কার পেয়েছে, সব কিছু হয়েছে। আবার একবিংশতিতে আবার নতুন অন্যরকম একটা আসছে, তাও দেখছে। কিন্তু এর থেকে বাইরে যেতে গেলে আমাদের ইকোনমিক্যাল স্ট্রাকচারটা তো অন্যরকম। একদমই তাই। হ্যাঁ, ফলে হয় কি, ভারতবর্ষের অন্যান্য প্রভিন্সে তারা, এমনও তো প্রভিন্স আছে দক্ষিণে, যে তারা সকালবেলা সিনেমা দেখে, সিনেমাটাকে এমন চোখে রেখেছে তারা, এবং তারা বাইরে যে কোথাও গিয়ে তাদের রেভিনিউ আর্ন করে তাও না, কিছু কিছু আসে হয়তো, কিন্তু তাদের দেখে হিন্দি রিমেক হচ্ছে, বাংলা রিমেক হচ্ছে, কিন্তু ইট ম্যাটার্স লিটল টু দেম। তারা সেইখানেই তৈরি করছে, সেখানকার মানুষই পয়সা দিচ্ছে, সেই মানুষ সেই পয়সা দিয়ে আবার নতুন ছবি হচ্ছে। অর্থাৎ সবাই চাইছে যে আমাদের এখানে ছবি হোক, সবাই চাইছে। তো এটা যে সব জায়গায় হবে এমন তো কোনো কথা নেই। সেই আর কি, ডিমান্ডটা তো সবসময় সব জায়গায় সেম হবে না, ডিমান্ড ছাড়াও আরো অনেক কিছু আছে। আচ্ছা, তুমি না জানলে বলতাম। আমি তো জানি, একটু বলবেন? না, মিথ্যে কথা বলছো। আপনার পছন্দের ভূতের সিনেমা কোনটি? মানে ভূতের সিনেমা দেখা হয় আপনার? আমি সিনেমাটা তো কম দেখি। আচ্ছা, চোখটা ঝামেলা করছে, সিনেমাটা কম দেখি। সিনেমা দেখতে ইচ্ছে করে। আচ্ছা, ভূতের সিনেমা আমাকে তো একসময়, আমি এত ভূতের সিনেমা করেছি না, আমাকে বলছে ভূতে পেয়েছে, আমি বলতাম আমাকে ভূতে পেয়েছে। আচ্ছা, হ্যাঁ, প্রচুর সেই সময়টা একটা স্রোত এসেছিল। আচ্ছা, হ্যাঁ, ভূত প্রেত, ভূতের ভবিষ্যতের ভূত, যেখানে ভূতের ভয়। তারপরে আমাদের ওনার লেখা, আমাদের মুখোপাধ্যায়, শীর্ষেন্দুদার লেখা, সেখানেও করেছি। তখন এত ভূত করেছি যে আমি ভাবছি ছেলে নিজে বিধা ভূত হয়ে গেলাম। হ্যাঁ, তো করেছি, কিন্তু কি হয়, মানে
যে যে কোনো একটা বিষয় নিয়ে আমি অভিনয় করব, হ্যাঁ। আমার ভাবনা চিন্তা সব সেইখানে কেটে যায়। ও আছে কি নেই সেটা নিয়ে গবেষণার আলাদা জায়গা আছে, কিন্তু আমি যেটা করছি সেটা উইদিন দ্য গিভেন সার্কামস্ট্যান্সেস আমি সেটাকে মানে আমার রূপ দেবো। হুম। সেইটাই তো বড় কথা। এছাড়া আমি অন্য কোনো ভাবনায় ভাবিত হই না। আচ্ছা আচ্ছা। আপনি তো সানডে সাসপেন্সে বহুবার ভয়েস ওভার দিয়েছেন, আপনি একাধারে সিনেমাও করেছেন, হ্যাঁ, বাট আপনার সব থেকে পছন্দের মিডিয়াম কোনটা মানুষের কাছে পৌঁছানো, মানে ওয়েদার ইট ইজ রেডিও নাকি আপনার সিনেমা, কোনটা আপনার সব থেকে প্রিয়? এইটা কি বলে সব থেকে প্রিয় হচ্ছে আমার কাছে থিয়েটার। আচ্ছা। ওগুলো বাই প্রোডাক্ট, যার যার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে সেগুলো তারা দাঁড়িয়ে আছে এবং যার যার বৈশিষ্ট্য অনুযায়ী তারা সেখানে ফেমাস। কিন্তু থিয়েটার হচ্ছে আমার প্রাণ এবং অনেকেরই। থিয়েটার ছাড়া অভিনয় শেখা যায় না, থিয়েটার ছাড়া অন্য কোথাও গিয়ে মানে বাজিমাত করা যায় না। সব কিছুর মানে অর্জনের মূল জায়গা হচ্ছে থিয়েটার, মঞ্চ। আচ্ছা। হ্যাঁ, থিয়েটার মঞ্চ। তারপরে আবার যার যার বৈশিষ্ট্য, যেমন রেডিওর আলাদা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ। সেখানে অদ্ভুত ব্যাপার, এটা লোকগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে না। সেখানে আমার কান হচ্ছে চোখ, কানটা হচ্ছে চোখ, আর ওই শব্দগুলো নিয়ে যে লিসনার, শ্রোতা, সে হচ্ছে মূল স্রষ্টা সে, কারণ ওইগুলো শুনছে আর সে তার চিত্রকল্প তৈরি হচ্ছে, সে সৃষ্টি করছে কিন্তু, এবং নিজস্ব সৃষ্টির আনন্দের উল্লাসে সে উল্লসিত। কারণ ওখানে যে সংলাপগুলো বলা হচ্ছে, তারা তো আমরা তো রেডিও করেছি, রেডিও আমাকে ঘর জামাই বলতো। এত রেডিও করেছি আমি। রেডিও ওখানে দাঁড়িয়ে তো আমার মাইক্রোফোনের সামনে অডিও দিচ্ছি, খালি এ দেখে 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 পড়ছি, আর সেইখানে যত কায়দা করে বলছি সেই কায়দাটা অবলম্বিত হচ্ছে লিসনারের কাছে, সে সেইটাকে ভেবে চিত্রকল্প করছে, করে নিজের সৃষ্টির আনন্দের উল্লাসে উল্লসিত হচ্ছে। মানে মূল স্রষ্টা কিন্তু লিসনার, কারণ সেখানে চোখ দিয়ে দেখতে পাচ্ছি না তো, কান দিয়ে কান দিয়ে দেখছি। ধরো আমি তোমার একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে, ভালো বুঝতে পারবে। ওখানে যে ওখানে যে যখন রেকর্ডিং হয়, তোমরা দেখো নি, আরে ঘরের মধ্যে রেকর্ডিং রুম, কার্পেট পাতা আছে, রিহার্সেল হয়ে গিয়ে তারপরে সামনে রেকর্ডিং রুম, আমরা এখানে বসে আছি, মাইক্রোফোন আছে, সেখানে আমরা অ্যাক্টিং করছি দেখে দেখে। একটা মাইক্রোফোন দারুণ কস্টলি, সেখানে একসঙ্গে তিনজন, ওপাশে তিনজন দাঁড়িয়ে করা যায়, কথা বলা যায়। তো যে যার মানে যার যার কথা শেষে বলে যাচ্ছে, তারপরে আজকে যাচ্ছে আবার হচ্ছে। তুমি ওইখানে দাঁড়িয়ে যত সুন্দরভাবে ঠিক করতে হবে, ক্যারেক্টারাইজেশনটা যত সুন্দর হবে অ্যাকর্ডিং টু দ্য গিভেন সার্কামস্ট্যান্সেস, ওখানে যেভাবে মানে পরিবেশিত হওয়ার কথা, সেই অ্যাম্বিয়েন্সটা তৈরি করে দেবে তো ওরা। সেখানে দাঁড়িয়ে তুমি যত সুন্দরভাবে বলতে পারবে, লিসনার তত সুন্দরভাবে চিত্রকল্প করতে পারবে। ধরো একটা সংলাপ হয়তো আছে, কাল ঠিক রাত 12টায় ওই চাঁদের আলোটা যখন পাথরের ওপরে এসে পড়বে, ঠিক তখন, এই হচ্ছে সংলাপটা। এবার লিসনার শুনছে, শুনতে শুনতে দেখা গেল ওই যে এফেক্ট মিউজিক একটা এলো, দূরে কোথায় একটা রাত জাগা পাখির ডাক, আরও দূরে একটা হায়না ডেকে উঠল, মানে ব্রেকিং দ্য সাইলেন্স অফ দ্য নাইট। তারপরে দূরে একটা রাত জাগা পাখি ডেকে উঠল, এরই মাঝখানে শুকনো পাতার মচ 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 আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন তার উপরে স্টেপ দিয়ে এগোচ্ছে। আর এরই মাঝখানে আমি দেখছি একটা শ্বাস প্রশ্বাসের এফেক্ট মিউজিক, এইটা হচ্ছে। লিসনার এগুলো শুনছে, শুনতে শুনতে সে উদ্দীপ্ত হচ্ছে, সে তো তার চিত্রকল্প তৈরি হচ্ছে। এইবার হঠাৎ দেখা গেল যে একটা জায়গায় এসে ওই ফুট স্টেপটা থেমে গেল, আর শ্বাস প্রশ্বাস নিশ্চয়ই সেটা এরকম করে উঠল। লিসনার যা করার করছে, কিন্তু এইবার ধরো সংলাপটা বলছে, সংলাপটা এলো লিসনারের কানে, কাল ঠিক রাত 12টায় যখন ওই চাঁদের আলোটা পাথরের উপরে এসে পড়বে, ঠিক তখন। লিসনার কি, আমরা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, লিসনার কী করছে? লিসনার ভাবলো যে একটা লোক, তার চোখটা হয়তো একটা ছোটো, একটা হয়তো পাথরে ফেল্ট হ্যাট পরা আছে নিচু হয়ে, একটা পা হয়তো ভাঙা আছে, নিচু হয়ে গেছে, ওভারকোট পরা, হাতে একটা ছুরি,
একদম যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে তার মুখের সামনে গিয়ে যেন জিজ্ঞেস করছে, এরকম চোখটা বড় করে, সে নিজে চিত্রকল্প করছে। চিত্রকল্প করে সে একটা এক আলাদা জিনিস একটা দেখছে, নিজে স্রষ্টা কিন্তু সে নিজে। তাহলে রেডিও নাটকে, যেটাকে আমরা বলি শ্রুতি নাটক, এখন তো মঞ্চের উপরে হয়, আমি সেগুলিকে হাঁসজারু বলি, হাঁসজারু। সজারু আর হাঁস মিলে হয় না? হ্যাঁ। তো ওখানে আমার দর্শন ইন্দ্রিয় ব্যাহত হচ্ছে, মানে কানও ভালো করে শুনতে পাচ্ছে না, দেখতে দেখতে শুনতে 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 হঠাৎ ওই কিনারে আলো জ্বলে উঠলো, এখানটা সুন্দর বেশ, কিন্তু ফুল দিয়ে সাজিয়েছে, হ্যাঁ, তারপরে আবার শুনছে। তো ফলে দর্শন ইন্দ্রিয়টা ব্যাহত হচ্ছে এখানে। যাই হোক, একটা ক্লাস নেওয়া হয়ে গেল না? না না না, আমরা খুব এনজয় করছি, বলুন। হ্যাঁ, সেই জন্যে রেডিও বলো, মঞ্চ বলো, যাত্রা বলো, থিয়েটার বলো, সিনেমা বলো, যার যার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে তারা পথ হাঁটছে, এবং অত্যন্ত আদরণীয় বৈশিষ্ট্য, গ্রাহ্য বৈশিষ্ট্য, ভীষণ ভালো লাগার বৈশিষ্ট্য এগুলো। সুতরাং এটা ভালো, ওটা খারাপ, ওটা ছোট, ওটা মন্দ, এটা বলবার কোনো জায়গা নেই। তবে থিয়েটারটা হচ্ছে এমন একটি মাধ্যম যেখান থেকে একজন অভিনেতা তৈরি হওয়ার, সে যদি প্রফেশনালি কিছু করতে যায়, থিয়েটারটা হচ্ছে এক নম্বর মায়ের কোল। সেখানে আদর পাবে, খাওয়া দাওয়া ভালো পাবে, মায়ের কোলে ঘুম হবে, শরীরটা আস্তে আস্তে গড়ে উঠবে, এবং নির্ভয় হবে, নির্ভয়। অন্য কোথাও গিয়ে ভয় তাকে ছুঁতে পারবে না। মঞ্চেতে যদি তুমি সফল হও বা ভালোবেসে যদি করো, তাহলে একটা গুণ তুমি অর্জন করতে পারবে, সেটা হচ্ছে নির্ভীক হওয়া। যে কোনো জায়গায় দাঁড়িয়ে সংলাপ বলার যে হিম্মত, সেটা মঞ্চ থেকেই হয়। অনেক বকবক করেছি। অপূর্ব। যে জিনিসটা আমরা সিনেমাতে পাই না, যেটা থিয়েটারে পাই, সেটা হচ্ছে লাইভ অডিয়েন্স। মানে মানুষের যেই মানে আমরা যে অভিনয়টা করছি, বা আপনি যে অভিনয়টা করছেন, মানুষজন দেখছে, সেটা লাইভ এক্সপিরিয়েন্স তারা মানে শেয়ারটা করতে পারছেন। সেটা কি অপূর্ব না? মানে সেটা নগদ পাও না। হ্যাঁ, এটা যেমন আজকে একটা হলো, কাটো না, আরেকটা নাও, হলো, দর্শক দেখলো, তো দর্শক দেখছে তো 3 মাস পরে, তারপরে 6 মাসের মধ্যে তাদের সঙ্গে দেখা হলো, দর্শকদের সঙ্গে দেখা হলো। আর এতে আর নগদ পাও না। ভালো হলে ফুলের মালা ছুঁড়বে, খারাপ হলে ডিম ছুঁড়বে। সুতরাং অবশ্যই পচা ডিম, যা দিয়ে মামলেট হবে না। সত্যি খুব খুব ভালো লাগলো। আর আমি আপনাকে আর আটকে রাখবো না। তুমি আটকে রেখেছো নাকি আমাকে? মানে ধারণা। তাহলে আরো অনেক গল্প করা যাবে। কেন কাছে আমার যখন অসুবিধা হবে তখন বলে দেবো, থাক। তাহলে আমি আরো আপনার থেকে এবার আপনার যে থিয়েটার নিয়ে পথ চলা, মানে আপনি থিয়েটার খুব ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন। আচ্ছা, থিয়েটারে কি ওরকম কোনো আপনার অভিজ্ঞতা আছে যেখানে মানে খুব ধরুন মানে ধরুন একটা ডায়লগ হয়তো বলার, কোনো একজন আপনার সহকর্মী হয়তো সেটা ভুল করেছে, সেটা হয়তো মানে কীভাবে মেকআপ দিয়েছে, হয়তো দর্শকরা বুঝতে পেরেছে, একটা ইন্টেন্স মোমেন্ট, আর সেটা কি কখনো মানে এরকম অভিজ্ঞতা আছে? প্রতিনিয়ত হতো, সারা জীবন ধরে হয়েছে ওটা। একটু শেয়ার করবেন 2-3টে এক্সপিরিয়েন্স? শেয়ার করার কি আছে, তো আছে এরকম কয়েকটা ভুল করছে। আমার নিজের সংলাপ আটকে যাওয়া ভুল খুব কম হয়েছে, খুব কম, মানে মনেও পড়ে না। একবার শুধু একটা হিন্দি নাটক করতে গিয়ে, হিন্দি নাটকটা তো মুখস্থ না করলে হয় না, এই বাংলা মুখস্থ করতে আর হিন্দি নাটক মুখস্থ অসুবিধা আছে। হিন্দি নাটকের কথাটা বলি, আমি একজন হয়েছিলাম, মেজর, আচ্ছা, ব্রিটিশ মেজর, সে হিন্দিতে হচ্ছে না। এবার আমাদের গ্রুপের মধ্যে আছে যারা ভালো হিন্দি বলতে পারে, আর আমি মেজর যেটা মুখস্থ করছি সেটা বলছি, বলতে 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 আমার যেখানে লেখা ছিল ওটা, ওই 6 পাতা আর 9 পাতার আমার ঘুরে যেত। 6 পাতার শেষের দিকে ঠিক ওইরকম একটা প্রশ্ন ছিল, উত্তর দিতাম, ঠিক 9 পাতার ওখানেও একটা ওইরকম ছিল, প্রশ্নের উত্তর দিতাম। আমি করেছি কি, প্রথমেই ওই 9 পাতার যে উত্তরটা সেইটা দিয়ে দিই 6 পাতায়। ফলে অন্যান্য যারা আছে তারা তো কী করবো রে, কী করবো রে বলছে, করছে। তখন আমি তো যেহেতু আমি ব্রিটিশ বা আমেরিকান, আমি বললাম জাস্ট এ মোমেন্ট, ডোন্ট মুভ, হ্যাঁ, টিল আই কাম। চলে গেলাম, দেখা দাও দেখে। আর ওরা তখন ওইদিকে ঘুরছে, এদিকে ঘুরছে। আর একজন ছিল, সে তার হাতে একটা ব্যাটম ছিল, ব্যাটমটাকে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ব্যাক টু অডিয়েন্স, হেসে ফেলবে বলে।
হুম, হুম, এরকম প্রচুর হয়েছে। তারপরে সবাই মিলে করছে, একজন ঢুকেছে, ঢুকে সে একজনকে ডাকবে, ওর নাম হচ্ছে, যে ঢুকে ডাকবে, একটা মিটিং হচ্ছে, সেখানে নিতাই বলে ডাকবে, আর ওর নাম হচ্ছে জগা না কি যেন নাম। তো ঢুকেই বলছে টেন্সড হয়ে গিয়ে, জগা জগা জগা। নিতাইকে জিজ্ঞেস করবে, কিরে জগা, নিতাই সব এগুলো হলো, এটা জিজ্ঞেস করবে, আর ঢুকেই ও নিজের নাম ডাকতে শুরু করে দিয়েছে, জগা জগা। আমি তারপরেই একটু ঘাম জড়ছে, কি করবে কি করবে, এদিকে এদিকে রক্ষা করতে হবে, সে জুনিয়র ছেলে ছিল, বুঝলেন, ডায়ালেক্টে ছিল। তো ও আসছে জমিদারের কাছ থেকে, জমিদার কাছে ওর 3 বিঘে জমি বন্ধক আছে, এইসব নানা রকম গল্প আছে। তাহলে কী রে, কী এলো? হ্যাঁ, 3 বিঘে জমি, স্যার মাথা ঘুরে দিল। হ্যাঁ, নিজের নাম ভুলে গেলি, তোর নাম কি? জগা তো। তাহলে ডাকবি তো নকুল রে, তুই নিজের নাম ডেকে ফেললি, এরপরে তো বাপের নাম ভুলে যাবি রে। হ্যাঁ, 3 বিঘের বেশি জমি যায় না, বসে এখানে ঘামছিস কেন, বসিস না। হ্যাঁ, কী বলছিস বল। উনি তাই, এদের কী বলে শোন ভাই, টোটাল ব্যাপারটা খুঁজে গেল। এইবার ও যা বল, কি বলবি বল। এই তখন ওর ঢুকে যে কথাটা বলার কথা, সেই কথাটা বললো। তারপরে আমার ধারাবাহিক শুরু হয়ে গেল, এটাই করতে হয়েছে। এখন ভাবুন, এগুলো যখন আমি একটু পাকছি আর কি, অল্প একটু পেকেছি, তখন এই রংবাজিগুলো করতে পারি। কিন্তু প্রাথমিক স্তরে আমারও তো এরকম ছিল। এই হয়ে যায়, এগুলো হয়ে যায়, আস্তে আস্তে হয়ে যায়। দায়িত্ব যখন এসে পড়ে, যখন রিহার্সেল করাতে হয়, প্রোডাকশন করাতে হয়, তখন একটা আলাদা দায়িত্ব থাকে। আচ্ছা, ধরুন যারা অ্যাসপায়ারিং অভিনেতা, যারা অভিনয় জগতে আসতে চায়, ধরুন আমি অভিনয় জগতে আসতে চাই, তাহলে আমার প্রাইমারি কাজ কি হয়? মানে কি কি জিনিস আমার মধ্যে থাকা চাই, বা কি কি জিনিস আমি নিজের মধ্যে ইনকালকেট করবো যাতে একজন সাকসেসফুল? সেগুলো হ্যাঁ, সেগুলো একটা থিয়েটার গ্রুপে গিয়ে শিখতে হবে। আচ্ছা, বাইরে থেকে বলে দিলাম তুমি সেগুলো অর্জন করবে করতে না গেলে একটা গ্রুপ থিয়েটারে যাবে, থিয়েটার গ্রুপে যাবে, সেখানে শিখবে, জানবে, বুঝবে, অপেক্ষা করবে। একদিনে তো সব হবে না, 2 দিনেও হবে না, 2 বছরেও হবে না। থাকতে 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 থাকতে, দেখতে দেখতে, বলতে বলতে, করতে করতে, আস্তে 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 তো 10 বছর বাদে হয়তো দেখা গেল যে তুমি একটা জায়গায় তোমার জায়গা করে নিয়ে, তখন তোমার কনফিডেন্স তৈরি হয়ে গেছে। চন্দ্রাদি আমাকে বললো যে আমরা এরকম একটা পডকাস্ট করবো। আমি তো প্রচণ্ড আগ্রহী। উনি মানে আপনি প্রচণ্ড ব্যস্ত, মানে আমাকে বলছে উনি প্রচণ্ড ব্যস্ত, ওনার শিডিউলটা আমরা কখন পাই আমরা জানি না। তো মানে যখনই চন্দ্রাদি আপনাকে ফোন করেছে, আপনি হয়তো শুটিংয়ে আছেন, কখনো মানে হয়তো থিয়েটার গ্রুপে আছেন। হ্যাঁ, তো আমার একটাই প্রশ্ন, যে আমি তো ছোটোবেলাতে দেখে এসেছি, হ্যাঁ, আপনি নিজেকে মেনটেন করে রাখেন কি করে? মানে এতটা এনার্জি, এতটা মানে এটা, মানে এখন যদি আপনাকে বলা হয় এখন একটা অভিনয় হবে, আমার এটা বিশ্বাস আপনি কেউ যাক না যাক আপনি ঝাঁপিয়ে পড়বেন থিয়েটারের জন্য। এইটা মানে এই জোশটা আপনি কি করে, এটা সিক্রেটটা কি? সিক্রেটটা তোমরা আমার সামনে যারা বসে থাকে, দর্শক শ্রোতা যারা সামনে বসে থাকে, তারাই তো রহস্য। তারা হচ্ছে আমার শিক্ষক দেবতা। আচ্ছা, দেবতা সামনে বসে থাকবে, তারা শিক্ষক। তুমি শিক্ষকের সঙ্গে নড়াচড়া করতে পারবে? শ্রদ্ধাবনত হয়ে থাকবে। তো আমার সামনে যারা বসে আছে, ওদের জীবন থেকেই তো উপাদান নেওয়া। ওদের সুখ দুঃখ, হাসি কান্না, লোভ, হিংসা, মানে স্বার্থপরতা, সব কিছু তো ওদের কাছ থেকে নেওয়া। তারপরে নিয়ে আমি চরিত্রটা গঠন করি, করে তারপরে ওদের পূজায় যখন বসি, তখন সেই অর্ঘ্যটা ওদের সাজাই। তাহলে ওদের জীবন থেকে, মানুষের জীবন থেকে, শ্রোতার জীবন থেকে, লিসনারের জীবন থেকে, দর্শকের জীবন থেকে সব উপাদান নিয়ে আমি আমার পূজার অর্ঘ্য সাজাই। সেটা যদি ভালো হয়, তাহলে ওরা 2 হাত তুলে আশীর্বাদ করবে। যদি মনোপুত না হয়, 1 হাত তুলে অভিশাপ দেবে। সুতরাং ওরা সামনে থাকলে, তখন যারা ওদের ভালোবাসে, যারা শিক্ষক দেবতা, তাদের দেবতার সামনে থাকলে ভক্তের তো উন্মাদনা বাড়বেই, সাংঘাতিক, সামনেই সোজাই। অপূর্ব। মানে আমি মানে এই ব্যাখ্যাটা পাওয়ার পরে, আপনি যে এক্সপ্লেনেশনটা দিলেন, আমার মনে হলো আপনি থিয়েটারকে বা অডিয়েন্সকে আপনি খুব ভালোবাসেন, এবং আপনি সেটাকে পুজো করেন। একদম। আর ইনফ্যাক্ট লাইফে যদি কোনো কিছুতে আমরা চাই, মন থেকে চাই, যদি সাকসেসটা আমাদেরকে পেতে হয়, তাহলে আপনি যেই কাজ করুন না কেন,
সেই কাজকে পুজো করতে হবে আগে। আপনাকে আমরা যেমন ঈশ্বরের পায়ে যেমন নিজেকে সমর্পণ করে দিই, সেই কাজে নিজেকে সমর্পণ করে দিতে হবে। খুব দারুণ একটা ব্যাখ্যা আপনি দিলেন। তাই তো, তুমি যে তোমার যে ওরাই তো সব, হ্যাঁ, ওদের জীবন থেকে তো নেওয়া। তা আবার ওদেরই যেমন ব্রহ্মাণ্ড থেকে চাঁদের উদয়, ব্রহ্মাণ্ড, সেই চাঁদের আলোতেই ব্রহ্মাণ্ড স্নাত হচ্ছে, বুঝতে পেরেছ? তাই দর্শকের জীবন থেকে, শ্রোতার জীবন থেকে, কারণ আমার তার দেবতা, তাদের জীবন থেকে সমস্ত উপাদান নিয়ে আমি চরিত্র সৃষ্টি করছি, এখানে অর্ঘ্যের উপাদান সাজাচ্ছি। তারপর তাদের ধ্যানে যখন বসি মঞ্চে এই পোশাক আশাক পরে, যে সামনে দেবতা, তাদের পূজায় বসি, সেই অর্ঘ্যই তাদের করকমলে তুলে দিই বা পদে তলে তুলে দিই। তারা তাদের ভুলবো কী করে? তারা যে আশীর্বাদ করার সময় তারা যে প্রশংসা করে, পুরস্কার দেয়, হ্যাঁ, তারা আনন্দ পায় বলে আমাকে অভিনন্দিত করে, তো পুরস্কার দেয় যখন, তখন তো আমাকে সঙ্গে সঙ্গে একটা দায় আসে ওর মধ্যে। অনেকে হয়তো সেটা শোনে না, কিন্তু আমি একটা দুষ্টু প্রকৃতির মানুষ, সেই জন্যে ওরা যে কথাটা উচ্চারণ করে না সেটা আমি শুনতে পেয়ে যাই। পুরস্কার দেয় বটে, দিয়ে বলে যে এটা ভালো হয়েছে বলে পুরস্কার দিলাম, কিন্তু এর চেয়ে ভালো করতে হবে, এর চেয়ে ভালো করতে হবে এটা বলে না, আমি শুনতে পাই। সেই জন্যে পুরস্কারটা পেয়ে আমি আমি কি হারিয়ে যাই না, বা পায়ের তলার মাটিটাকে ভালো ফিল করি। ওটা নেই, মানে এমন মনে হয়, অনেকে তো করেন, আমি তাদের শ্রদ্ধা সহকারেই বলছি, চোখের সামনে দেখা খুব কষ্ট হয়, মানে নেহাত মাধ্যাকর্ষণের টানে মাটিতে পাটা পড়ে, তাই নইলে উড়ে উড়ে যেতে ইচ্ছে করে প্রশংসা পাওয়ার পরে, পুরস্কার পাওয়ার পরে। তাদের দেখেছি কথাবার্তা পাল্টে যায়, আমি কষ্ট হয়। আমি অশ্রদ্ধা নিয়ে কাউকে বলছি না, তো এটাও তো টিচিং অফ এজ, এটা সময়ের শিক্ষা। তো আমি বুঝতে পারি, আমি বললাম না আমি একটু দুষ্টু প্রকৃতির মানুষ, সুতরাং যারা আমাকে পুরস্কার দিচ্ছে তারা বলছে, উচ্চারণ করছে না বটে, বলছে ভালো হয়েছে, কিন্তু আরও ভালো চাই, যেটা আমি মিরাক্কেলে বলতাম। আচ্ছা, আমরা তো এই পডকাস্টটা করছি, আমি অনুভব আপনাকে হোস্ট করছি, নোটবুক কলকাতার সাথে আপনার এই পডকাস্টটি করে কেমন লাগছে? আপনি যদি এইটা ডায়লগটা যদি আপনি একটু এইভাবে একটু বলেন আর কি, খুব অনেক বছর পর শুনবো তাহলে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে কেমন লাগবে, আমার তোমাদের ভাবনা কিছু আমার দিকে ছুঁড়ে দিয়েছো, সেই ভাবনাগুলোকে নিয়ে আমার যা আছে সেইটা সাজিয়ে তোমাদের আমি ফিরিয়ে দিচ্ছি আবার, এরা তোমরা মানুষকে শোনাবে বলে। তো এই যে আদান প্রদান, তারপরে আবার প্রদান, সে যে একটা কিছু ভালো তো হবেই, তোমাদের ভালো হলেই আমি খুশি। আমার তো আলাদা কোনো লক্ষ্য নেই, আলাদা কোনো উদ্দেশ্যও নেই। আমি যে তোমাদের সঙ্গে, তোমার সন্তানের মতো, তুমি নানান প্রশ্ন নিয়ে এসেছো, সেখানে অনেক দুর্বলতা আছে, ত্রুটি আছে, খামতি আছে, সবই তো জানি। সেসব জেনেই তো আমি এরভাবে করছি, নইলে তোমার এই প্রশ্নের উত্তরে আমি যে প্রশ্ন তোমাকে ছুঁড়ে দেবো, তোমার তো কষ্ট হবে, তুমি তো সামলাতে পারবে না, সেটা আমি কেন করব? আমি জানি আমার ছেলে মেয়ের মতো সব এসেছে, একটা উদ্দেশ্য নিয়ে এসেছে, তারা লড়াই করছে, তারা জীবনের পথে হাঁটবার চেষ্টা করছে কিছু অর্জনের জন্যে। তো সবচেয়ে বড় ক্রাইটেরিয়ান তো মধ্যপ্রদেশ, তো সেইটাই তো সব কিছু করায়, তো সেই ছুটছে, তা সেই ছোটাতে আমি যদি দূর থেকে হ্যালো টাটা করতে পারি, তাহলে অসুবিধা কী আছে? আমার তো কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা, অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের জীবনে নিশ্চয়ই অনেক হার্ডশিপস এসছে, অনেক কষ্টের দিন এসছে। হ্যাঁ, আপনার স্ট্রাগলটা যদি আপনি একটু। অসম্ভব, ওই স্ট্রাগল বলতে গেলে তোমাদের কাল সকালে যেতে হবে। তাই? হ্যাঁ, ওই স্ট্রাগলটা নিয়ে শুধু বলতে যাবো কি জন্য? ওই দিন একদিন আরেকদিন বসো, স্ট্রাগল সবসময় বলতে ইচ্ছে করে না। আমি সব স্ট্রাগল এনজয় করেছি। আমি স্ট্রাগল যখন করেছি তখন কপালে করাঘাত করিনি, শিরে করাঘাত করিনি। হ্যাঁ, আমি সব এনজয় করেছি। আর শেষ শুনলে তোমাদের ভালোই লাগবে, ওরে বাবারে বলতে হবে, ও তাই নাকি বলতে হবে, ও মা এটি তাই করতে হবে, বুঝতে পেরেছো? মজা। আমি নিজের বিষাদ, দুঃখ, অবসাদের কথা কাউকে বলি না, আনটিল অ্যান্ড আনলেস ইট ইজ আস্কড ফর। এখন তুমি জিজ্ঞাসা করলে বলে আমি এইটুকু বললাম, এর বেশি আমি বলবো না। দুঃখ কষ্ট কেউ শেয়ার করে নাকি শুধু আনন্দের মেলায়? তো আমরা অনেক সময় আপনারা দেখেছি যে সাকসেসফুল মানুষদের পেছনে অনেক কষ্ট থাকে। এখন যারা যারা অ্যাসপায়ারিং অ্যাক্টর বা যারা হতে চায়,
তাদের জীবনে মানে তাদের কি কি হার্ডশিপ ফেস করতে পারে, মানে যদি ছোট্ট করে একটু আপনি যদি একটা আইডিয়া। হার্ডশিপ বলতে আমি এখন কি করে বলবো, আর কার জীবনে কোন হার্ডশিপটা আসবে হুম সে যদি ভাবে যে এই রে আমার জীবনে বাধা এসে গেল, আমার আর কিছু হবে না, হয়ে গেল। শিল্পী, সাহিত্যিক, চিত্রকার যারা আছেন সবার মানে যারা ক্রিয়েটিভ জীবন নিয়ে পথ হাঁটেন হুম তাদের হতাশাটা খুব তাড়াতাড়ি নামে, কারণ তারা ইমোশনালি খুব দুর্বল হয়। আচ্ছা। আর ঠিক 3 ফুট থেকে 4 ফুটের মধ্যে হতাশা উঁত পেতে বসে থাকে, যে কখন একটু কাবু হবে ভুট করে ভেতরে ঢুকে পড়বে। আর ঢুকে পড়লে তাকে তাড়ানো কিন্তু খুব কঠিন। আর যারা এগুলো করেন তারা কিন্তু বুঝতে পারেন যে আমার আশেপাশে হতাশা ঘুরছে। তা আমি যখন জানি যে আমার আশেপাশে হতাশা ঘুরছে, তখন আমি এই কষ্টে ব্যথিত হয়ে হতাশ হবো কেন? কারণ ওকে তাহলে ইন্টারেস্ট দেওয়া হবে, ওখানে ঢুকে পড়বে। সুতরাং আমি এনজয় করবো, আই শুট দ্য হতাশ। অপূর্ব। Like, মানে এটা এই তোমাদের যৌবনের প্রাথমিক স্তরে মানে এই যে পথ চলতে শুরু করেছে সব, এক্ষুনি কোনো জিনিস দেখে হতাশায় ভুগবে কেন? হতাশাকে 3 ফুট 4 ফুটের মধ্যে ঢুকতে দেবে না। হতাশায় যাতে হতাশ হয় সেই ব্যবস্থা করো। আমার কাছে হতাশা হতাশ, আমি যদি ইচ্ছে করি আমি হতাশ ধরতে পারি করে, কিরে থাক এনে বসি। ওই যে আমি বললাম মানে আমি হয়তো আজকে এই পডকাস্টটা ইনিশিয়েট করছি, কিন্তু যাওয়ার সময় আমি অনেক কিছু নিয়ে যাচ্ছি, মানে অনেকটা সাহস পেলাম জীবনে, মানে অনেকটা এখন অনেকটা আমরা পজিটিভ, মানে আমি খুব পজিটিভ, মানে এই ইন্টারভিউ বা আপনার মুখে যে এক্সপ্লেনেশনটা শুনলাম, হতাশ আমরা কেন হব, হতাশকে হতাশ করতে হবে, একদম তাই তো দাদু? কেন হবে কেন? যে যারা ক্রিয়েটিভ না, হুম সৃষ্টির কাজ করে, যারা ছবি আঁকে, গান গায়, অভিনয় করে, এইসব করে, তারা কি হয় একটু ইমোশনালি একটু আমি বলবো এটা সুন্দর হয়। ইমোশনালি দুর্বল এটা আমি বলবো না, ইমোশনালি সুন্দর হয় তারা। তাদের আঘাত করা খুব সোজা, এবং তারা আঘাত খেয়ে ভীষণ কাহিল হয়ে পড়ে। তারা তো সুন্দর, তারা সুন্দর দেখে আনন্দ পায়, অসুন্দরকে তারা খুঁজে পায় না। আর চারিদিকে যে অসুন্দর খুঁজে বেড়ায়, তারা যদি তাকে এটা আঘাত করে, তার দিকে সজল দৃষ্টিতে তাকিয়ে থাকে, সে প্রত্যাঘাত করতে পারে না। তার থেকে সে দুঃখ নিয়ে যখন এইরকম মানে অশ্রু ভরা চোখ নিয়ে যখন তাকিয়ে থাকে, তখন সে দুর্বল হতে থাকে, সেই সময় হতাশে ঢোকে। কিন্তু আরও মুশকিল, যদি জয়েন্টলি থাকো, সংগঠিত থাকো না, তাহলে দেখবে একজন দুর্বল হলে 3 জন তাকে সাহস দেবে, 2 জন দুর্বল হলে বাকি 2 জন তাকে সাহস দেবে, অন্য কথা বলবে। সংগঠিত থাকবে, একসঙ্গে থাকবে, তাহলে দেখবে ভালোবাসা শক্তিশালী হয়, আর শক্তিটাও শক্তিশালী হয়, মানে চতুর্গুণ শক্তি হয়। একার শক্তি চতুর্গুণ হয়, মানে একসঙ্গে থাকবে, ভালোবেসে একসঙ্গে থাকবে, তাহলে দেখবে অনেক কিছু কমব্যাট করতে পারবে। চলো, এরপর আর কথা হয় না তো। মানে অসংখ্য ধন্যবাদ, মানে এই এক্সপ্লেনেশনের পরে আসলে আর তারপর আর কোনো কথা হয় না, আর কোনো কথা হয় না। অসংখ্য ধন্যবাদ দাদু আপনাকে, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। আর সকল দর্শককে, আসলে আমরা শুরু করেছি এক কোণে, এখন শেষ করছি আরেক কোণে। এই পডকাস্টটি বা এই ইন্টারভিউটি নোটবুক কলকাতার কাছে আমার বলতে গুজবাম্পস দিচ্ছে। এইটি আমাদের কাছে মানে একটা অ্যাসেট হয়ে থাকবে সারা জীবন, আজীবন, যতদিন নোটবুক কলকাতা থাকবে, যতদিন আমরা কাজ করব। এই ইন্টারভিউ পরাণ দাদুর সাথে আমাদের এটি একটি অ্যাসেট হয়ে থাকবে সারা জীবন। থ্যাংক ইউ। আর আমরা আপনার কাছে সত্যিই খুব কৃতজ্ঞ। হাত জোরটা করো না, সত্যি কন্যাদায়গ্রস্ত পিতা বলে মনে হচ্ছে। সত্যি খুব কৃতজ্ঞ। কেন আপনি অনেক কিছু শেখালেন আজকে। হ্যাঁ, আমরা অনেক কিছু শিখলাম। হ্যাঁ, মানুষের জীবনে অনেক কিছু শেখার আছে তো, আমারও আছে, এখনো তোমাদেরও আছে, সব মানুষেরই। শিখতেই তো এগোবে, ঘাইকুতো খেতে খেতেই তো উঠবে পড়বে, ধুলে ঝাড়বে, আবার হাঁটবে, এই তো। তাহলে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে তো পৃথিবীতে কেউ আসেনি, চলতে এসেছে, পথ চলা। কখনো সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটবে, কখনো কার্পেটের উপর দিয়ে হাঁটবে,
কখনো কাঁটা টিন, ইট পাটকেল খোঁজা রয়েছে, তার মধ্যে বাসাটা পেরেক বেরিয়ে আছে, তার মধ্যে দিয়ে হাঁটবে, খাঁটি জলের মধ্যে দিয়ে হাঁটবে, কাদার মধ্যে দিয়ে হাঁটবে, তারপরে সুন্দর গালিচা রাস্তা দিয়ে হাঁটবে, থামা নেই। কারণ তুমি যখন রয়েছি, রে বাবা সামনে কি কাদা, দুজন টপকে চলে গেল, এরে বাবা কী করে পার হবো, আরও দুজন টপকে চলে গেল। কেন, তুমি তো ওইখানে আগে এসেছিলে, তো তোমার আগে আগে 4 জন চলে গেল কেন? তারা তো ওই একই জিনিস করে চলে গেল। তারা জানে আমি থামবো না, এই প্রতিজ্ঞা রাখতে হবে যে আমি থামবো না। কখনো রক্তাক্ত হবে, আবার সুন্দর রাস্তা দিয়ে এখানে হাঁটবে, তখন আনন্দ হবে, পাটা ধুয়ে নিলে চলে। থামা নেই, থামা একদম সেইখানে 4 পায়েতে গিয়ে, 4 পায়েতে গিয়ে থামবো, তার আগে থামা নেই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদু ঠিক আছে, আপনাকে। আর সকল অডিয়েন্সকেও আশা করছি এই পডকাস্ট থেকে আমি অ্যাজ আ হোস্ট অনেক কিছু শিখলাম, আপনারা অ্যাজ আ অডিয়েন্স অনেক কিছু শিখেছেন, আর এটা আমি এক্সপেক্ট করছি। সো নোটবুক কলকাতার এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলকে। ভালো লাগলে মানুষের কাছে পৌঁছে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ। আর পাশে থাকবেন আর হাঁটতে থাকবেন, থামার কোনো জায়গা নেই, হ্যাঁ, হাঁটতে থাকবেন। এটা বলে শেষ করবো আজকে হাঁটতে podcast। থাকবেন তো কি জানো তো, ঠিক আছে, ভালো বলেছো, ভালো বলেছো। হাঁটতে থাকবেনটা বললো, হাঁটা মানে সেটা হাঁটা, আচ্ছা, মর্নিং ওয়াকের মতো লাগবে, চলা, পথ চলা, পথ চলা, হ্যাঁ, পথ চলতে থাকতে হ্যাঁ। হবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। শেষ করলাম আজকের এই পডকাস্ট। পথ হাঁটো, পথ হাঁটো, তুমি সবাই কেঁদে দিয়েছিলে। পথ হাঁটো।